ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ ও হিসাব বিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে আমরা এর আগে যে ক্লাসটা নিয়েছি, যে প্লান্ট অ্যাসেটের চ্যাপ্টার থেকে অথবা অধ্যায় দ্বিতীয় থেকে যে আমরা ইতিপূর্বে যা পড়েছি তারপরে অংশটি আলোচনা করছি আজকে। যে মূলত আমাদের যে এই যে প্লান্ট অ্যাসেট সম্পর্কে এর আগে বিস্তারিত আলোচনা করেছি। প্লান্ট অ্যাসেটের কী কী নিয়ে প্লান্ট অ্যাসেট হয়, তার মধ্যে সম্পদগুলোকে কীভাবে আমরা মূল্যায়ন করি বা সম্পদের ভ্যালুটা কীভাবে হয়, এবং প্লান্ট অ্যাসেটের ভিতরে কোন কোন উপাদানগুলো থাকে এবং তার মূল্য নির্ধারণ কীভাবে আমরা করি, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি ইতিপূর্বে। আজকে আলোচনা করব হচ্ছে যে আমাদের এই যে প্লান্ট অ্যাসেটের সাথে সম্পৃক্ত অবচয়ের যে অংশগুলো, সেই অবচয় নিয়ে মূলত আজকের এই লেকচার। আশা করি এই লেকচারটিও মূলত একটু থিওরিটিক্যালি হবে, এখানেও অঙ্কের তেমন কোনো বিষয়বস্তু আজকে আলোচনা করছি না, অতএব থিওরিটিক্যাল অংশগুলো তোমরা একটু ভালো করে বুঝে নেবে। বেসিক্যালি আমরা আজকের এই লেকচারে তিনটি জিনিসকে আমরা অনুসরণ করতে চাই বা তিনটি বিষয় আমি একটু আলোকপাত করতে চাই। একটি হচ্ছে যে কেন আমরা অবচয় ধার্য করি, অর্থাৎ অবচয় প্রয়োজনীয়তা কি ধার্য করা। 2 নম্বর বিষয় হচ্ছে যে অবচয় ধার্যের বিবেচ্য বিষয়গুলি কী কী, এবং অবচয় ধার্যের পরে এই যে অবচয় কীভাবে ধার্য করা হয়, অর্থাৎ 3 নম্বর বিষয়বস্তুটি হচ্ছে যে অবচয় যদি আমরা ধার্য করতে চাই তাহলে কি কি পদ্ধতি আমরা প্রয়োগ করতে পারি, অর্থাৎ অবচয় ধার্যের শ্রেণী বিভাগগুলো আমরা আলোচনা করতে পারি। আজকে মূলত এই পদ্ধতি পর্যন্ত আমরা শেষ করব। পরবর্তী লেকচারে আমরা এই যে পদ্ধতিগুলি নিয়ে যখন যেভাবে আমরা অবচয়গুলোকে বের করে থাকি বা নির্ণয় করে থাকি এবং তার যেভাবে রেকর্ড দিয়ে থাকি সেই সংক্রান্ত আমরা পরবর্তী লেকচারে ইনশাল্লাহ আলোচনা করব। আজকে আলোচনা শুরু করি। প্রথমে আসি অবচয় কাকে বলে। আমাদের আজকের প্রথম কোশ্চেন, অবচয় কাকে বলে। প্রথমে আসি যে এই যে অবচয় কাকে বলে। অবচয় আসলে কি জিনিস? অবচয় হচ্ছে যে সম্পদের যে অংশটা আমরা সাধারণ অর্থে এবং ব্যাপক অর্থে দুইভাবে আলোচনা করতে পারি। একটি হচ্ছে সাধারণ অর্থে হচ্ছে যে সম্পদের যে মূল্যটা যেভাবে হ্রাস পায়, অর্থাৎ ব্যবহারজনিত কারণে সম্পদের যে পরিমাণ মূল্য হ্রাস পায়, ওই হ্রাসকৃত অংশটুকুকেই আমরা অবচয় বলে থাকি। সম্পদ ক্রয় করার পরে আমরা সেটাকে যদি ব্যবহার করার ফলে যদি সেই সম্পত্তির মূল্য যদি কমে যায়, তাহলে সম্পত্তির মূল্য এবং কমে যাওয়া মূল্য এর মাঝখানে যে পার্থক্যটি, সেটি হচ্ছে মূলত অবচয়। কিন্তু অবচয় যে শুধুমাত্র ব্যবহারজনিত কারণে যে মূল্য হ্রাস পায় তা কিন্তু নয়। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে অবচয়ের আমরা আরও একটা সাধারণ বা কিংবা এটার আর একটা গ্রহণযোগ্য সংজ্ঞা আমরা দিতে পারি। সেটি হচ্ছে যে কোনো সম্পত্তির দীর্ঘস্থায়ী মূল্য যদি হ্রাস পায়, অর্থাৎ বাজার মূল্য যদি দীর্ঘমেয়াদের জন্য যদি হ্রাস পায়, তাহলে এই হ্রাসকৃত অংশকে অবচয় বলে। এখানে কিন্তু এই বিষয়বস্তুটাকে কিন্তু উল্লেখ করা হয় যে শুধুমাত্র ব্যবহারজনিত কারণে নয়, একটি সম্পত্তির মূল্য, অর্থাৎ এই যে আমরা যে সম্পদের পতনের কথা বলছি, মূল্যের পতন, মূল্য হ্রাস, মূল্যের কমে যাওয়া, যে বিষয়বস্তুগুলো আমরা বলছি তা মূলত কী কী কারণে কমতে পারে। যে শুধু একটা হলো যে ব্যবহার করলে কিন্তু আমাদের মূল্য হ্রাস পেতে পারে, যে এটা হচ্ছে সর্বোচ্চ আমরা এই বিষয়টিকেই আলোকপাত করে থাকি, বা ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট লেভেলে যখন নাকি আমরা যখন পড়াই, শিক্ষকরা যখন পড়ায়, তখন কিন্তু আমরা এটাই বলে থাকি যে ব্যবহার করার ফলে বস্তুর বা দৃশ্যগত বস্তু যেগুলো আছে সেগুলো মূল্যগুলো কমে যায়। কিন্তু এছাড়াও কিন্তু মূল্য কমতে পারে। যেমন ধরো, তুমি যদি আজকে একটি কোনো সম্পদ ক্রয় করো ভূমি বাদে, আমি যদি একটি মেশিনারি অথবা একটি মোবাইল ফোন যদি তুমি কিনো, যে মোবাইল ফোনটি যদি আজকে কিনে কালকে যদি তুমি মার্কেটে বিক্রি করতে যাও, তাহলে কিন্তু এটা সেকেন্ড হ্যান্ড ভ্যালু হিসেবে বিক্রি করতে হবে। তুমি যদি একটি প্রাইভেট কার কিনো, যে প্রাইভেট কারটি সেটি যদি আজকে কিনলা, তুমি ওই 6 মাস পরে বিক্রি করতে গেলা, অথবা 2 মাস পরে অথবা 1 মাস পরে বিক্রি করতে গেলা, তাহলে যে পরিমাণ মূল্য হ্রাস পাওয়ার কথা ছিল সময় অনুযায়ী, সেটা কিন্তু সময় অনুযায়ী পতন হয়, তার চেয়ে অনেক বেশি মূল্য পতন ঘটে। তাহলে নানা কারণেই কিন্তু এই অবচয় কিন্তু হতে পারে সম্পত্তির, অর্থাৎ মূল্যের হ্রাস, মূল্যের পতন, মূল্যের কমে যাওয়া, এই অংশটি হতে পারে। তো এর মধ্যে একটি কারণ কিন্তু আমরা বললাম যে শুধুমাত্র যে সম্পত্তির মূল্য যদি ব্যবহার করি তাহলে কমে যেতে পারে। আমরা এই যে অবচয় ধার্যের যে প্রয়োজনীয়তা, এটা আলোচনা করার আগে আরেকটি বিষয় একটু আলোকপাত করি। সেটি হচ্ছে যে আমরা
কেন, এই যে কি কারণে অবচয় ধার্য আমরা করতে পারি, কি কারণ। তো এই 2 নম্বরটা আমি একটু পরিবর্তন করে দিই যে কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিলাম। সেটি হচ্ছে যে কি কারণে অবচয় সৃষ্টি হয়। আমাদের একটি কারণ নয়, আমরা জানলাম যে সংজ্ঞার মধ্যে দিয়ে যে বাজার মূল্যের ব্যবহারজনিত কারণে যদি সম্পত্তির স্থায়ীভাবে বাজার মূল্য পতন ঘটে তখন তাকে আমরা অবচয় বলি। এটি আমি কারণের মধ্যে উল্লেখ করে দিলাম। এছাড়া কিন্তু একটি কারণ না, অনেক কারণেই কিন্তু সম্পত্তির মূল্য হ্রাস পেতে পারে। তার মধ্যে হচ্ছে যে সম্পত্তির যদি প্রযুক্তিগত যদি কোনো উন্নয়ন হয়, প্রযুক্তিগত উন্নয়নের কারণে কিন্তু একটি আরেকটি প্রযুক্তির কারণে কিন্তু অবসলিউট হয়ে যেতে পারে, বিকল হয়ে যেতে পারে, সেই প্রযুক্তিকে ব্যবহার নাই বা করতে পারে। যেমন আমরা যদি উদাহরণ দিই এইরকম যে টেলিফোনের যে প্রযুক্তি, টেলিফোন প্রযুক্তিতে তোমরা হয়তো সেই নামটিই শুনলে, ম্যাগনেটো। প্রথম যে পদ্ধতিটি ছিল সেটি ছিল ম্যাগনেটোর পরে ছিল অ্যানালগের পরে ডিজিটাল। আজকে দেখো যে এই যে টেলিফোনের ভ্যালুয়েশনগুলো কী হয়েছে, একটা প্রযুক্তির যখন কেনা হয়েছিল তখন অত্যন্ত উচ্চ মূল্যে কিন্তু কেনা হয়েছে সে প্রযুক্তিটাকে। তারপরেই কিন্তু যখন দেখা গেল যে ডিজিটাল পদ্ধতি এই অ্যানালগ পদ্ধতি আসলো, তখন আরেকটা পদ্ধতি একদম অকেজো হয়ে গেলো, ওটা মানুষ আর ব্যবহারই করে না। তারপরে যখন নাকি এই অ্যানালগ পদ্ধতির পর যখন ডিজিটাল আসলো, এখন দেখো অ্যানালগ পদ্ধতি তুমি দেশে খুঁজেই পাবে না। বাংলাদেশে প্রায় সম্পূর্ণ বাংলাদেশে ডিজিটাল এক্সচেঞ্জের আওতায় কিন্তু চলে আসে। তাহলে একটি প্রযুক্তি আরেকটি প্রযুক্তিকে কী করে বাতিল করে দেয়। কারণ যদি খুব কুইকলি যদি চলে আসে, যেমন ধরো মোবাইল ফোনের আমরা ডিভাইসের কথা জানি, আমরা কম্পিউটারের কথা জানি, একটা কম্পিউটার অনেক দিন ব্যবহার করা যায়, কিন্তু তার প্রসেসর, তার র্যাম, তার যে সমস্ত মেকানিজমগুলো আছে সেগুলো যদি র্যাপিডলি যদি উন্নয়ন ঘটতে থাকে, তখন একটি প্রযুক্তি আরেকটি প্রযুক্তিকে কিন্তু বাতিল করে দেয়। তো এরকম অনেক জিনিসই আছে যে প্রযুক্তিগত উন্নয়নের কারণে কিন্তু এই অবচয় সৃষ্টি হতে পারে। এরপরে আসতেছে সেটা হচ্ছে যে বাজার মূল্যের যদি পতন ঘটে, স্থায়ীভাবেই বাজার মূল্য পতন হয়ে গেছে, জিনিসটা নতুনই আছে, প্রযুক্তিগত কোনো উন্নয়নই হয় নাই, কিন্তু ভ্যালু কমে গেছে। যেমন ধরো টেলিভিশন, আমরা যদি বলি যে সেই আগেকার দিনে সিআরটিভি যেটাকে আমরা বলি সিআরটি, এবং সেই প্রযুক্তিটা এখানে যেমন প্রযুক্তির উন্নয়ন হয়েছে, আমরা যদি কারো বাসায় যদি কোনো একটা নতুন টেলিভিশনও যদি থাকে সিআরটি, এখন কেউ কিন্তু সেটা সেই মূল্যে কিন্তু কিনতে চাবে না। যদি ব্যবহার করা নাও থাকে, যদি একদম প্যাকেটের ভিতরে রেখে দেওয়া হয়েছে, তারপর কিন্তু সেটা মূল্য কমে গেছে। তো এইখানে একটি হচ্ছে যে হতে পারে এখনও কিন্তু বহু জায়গায় ওই পুরাতন টেলিভিশনগুলো ব্যবহার করে, শুধু যে প্রযুক্তিগত কারণে যে এলইডি বা এলসিডি মনিটরগুলো ব্যবহার করে তাই না, যে এখানে সিআরটিভি হয়তো প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি সেই নতুন টেলিভিশনটার মূল্য কিন্তু বাজারে কমে গেছে। এই টিভিগুলো কিন্তু এখনও পাওয়া যায়, বাজারে এখনও চলে, কিছু কিছু দোকানে পাওয়া যায়। তো তারপরেও কিন্তু প্রযুক্তিগত উন্নয়নের কারণে এই পুরাতন সেই সমস্ত টিভিগুলো যদি নতুনও থাকে, যে একদম ইনট্যাক্ট অবস্থায় আছে, তারপরে সেটা মূল্য হারাইছে। আমরা এইরকম সবচেয়ে বেশি দেখি হচ্ছে মোবাইল ফোনের ক্ষেত্রে, যে র্যাপিডলি মোবাইল ফোনগুলো যেভাবে আসে, একটা আসার ফলে আরেকটা কিন্তু স্থায়ীভাবে বাজার মূল্য কিন্তু পতন ঘটে। তাহলে একটা হচ্ছে প্রযুক্তিগত উন্নয়ন, আরেকটা হতে পারে যেমন ধরো বিভিন্ন কারণে দেশের ভূমির মূল্য কিন্তু কমে যেতে পারে। যে সবসময় আমরা জানি যে ভূমির মূল্যে সাধারণত অবচয় হয় না, কিন্তু এমন যদি হয় যে ভূমির মূল্যটা একদমই কমে গেছে, মানুষ এখন ভূমি কিনতে চায় না অথবা অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছে না, এইভাবে যদি যে মূল্যে এটা কেনা হয়েছে সেই মূল্যে নতুন ফ্ল্যাটই এখন বিক্রি হচ্ছে না, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা সেই অংশটাকে কিন্তু অবশ্যই বলতে পারি, যদি আর পুনরুদ্ধার করা যদি না যায়। তো এরকম আরও বলতে পারি যে এর কিছু ব্যতিক্রমও কিন্তু আছে, যে সবসময় যে তোমার এই প্রযুক্তিগত উন্নয়ন কিংবা পুরাতন কিংবা এই ব্যবহার এই সমস্ত কারণেই কমে। পাল্টা একটা কিন্তু আমরা দেখেছি যে ক্ষেত্রে পুরাতন হয়ে গেল জিনিসের দাম কিন্তু বৃদ্ধি পেয়ে যায়, যেমন অ্যান্টিক যদি হয়, তো অ্যান্টিকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ধার্য করা হয় না। তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে অ্যান্টিকের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যেগুলো প্রত্নসম্পদ বলতেছি সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কোনো বিষয়বস্তু না, এটি একটি ব্যতিক্রম উদাহরণ। তো যাই হোক, তোমরা খেয়াল রাখবে, আমি আপাতত 2-3টি বিষয়বস্তু আলোচনা করলাম যে কেন এই যে কী কারণে আমরা অবচয় সৃষ্টি হয়। তাহলে আমরা কী বলছি, ব্যবহারজনিত কারণ ফার্স্ট, 2 নম্বর বলছি যে যদি সেটা স্থায়ী বাজার মূল্যে পতন ঘটে, 3 নম্বর আমরা বলছি প্রযুক্তিগত যদি উন্নয়ন ঘটে, তাহলে এই সমস্ত কারণে আমাদের অবচয় সৃষ্টি হতে পারে। এখন আসি যে আমাদের 3 নম্বর বিষয়বস্তু দিকে আমরা একটু আলোকপাত করি, যে 3 নম্বরটা একটু লিখে দিই, লেখার আগে
একবার মুখে বলি, আবারও লিখি, যাতে তোমাদের এই যদি দেখতে যাতে অসুবিধা হয় না, মানে ছোট ফন্টে লেখা হচ্ছে। সেটি হচ্ছে যে আমরা কেন অবচয় ধার্য করি বা অবচয় ধার্যের প্রয়োজনীয়তা কি। অবচয় ধার্যের প্রয়োজনীয়তাটা কি? খুব এক সময় একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। এখন তো কোশ্চেনের ধরনের প্যাটার্নের চেঞ্জের কারণে কিন্তু আসলে এই জাতীয় কোশ্চেনগুলো এখন আসে না, অনেক সময় থিওরিটিক্যালে আসে, বি পার্টে থাকে। তো কিন্তু এই জাতীয় কোশ্চেনগুলো কিন্তু আগে প্রায় থাকতো, যে এখন তো আমরা এক মাসের জন্য ব্রিফ কোশ্চেনগুলো লিখি, এখন তো আমাদের এই লেখার অংশগুলো বেশি থাকতো। তো যাই হোক, তারপরে আমাদের জানতে হবে যে অবচয় ধার্যের প্রয়োজনীয়তা কি। অবচয় ধার্য করার প্রয়োজনীয়তা হচ্ছে, এক হচ্ছে সম্পদের প্রকৃত মূল্য নির্ধারণ করা, যে আমরা যদি একটা বছর ব্যবহার করার পরে ওই সম্পত্তির আসলেই এখন কত মূল্য আছে বা বাজার মূল্য নির্ধারণ করার জন্য কিন্তু আমরা এই অবচয় ধার্য করে থাকি। বা আমরা যেটাকে বলি যে কারবারের প্রকৃত লাভ বা ক্ষতি নির্ণয় করার জন্য কিন্তু আমরা অবচয় ধার্য করে থাকি। 2 নম্বর হচ্ছে যে আমরা সম্পদ প্রতিস্থাপন করতে চাইতে পারি। সম্পদ যদি প্রতিস্থাপন করতে চাই, সেই ক্ষেত্রে অবচয় ধার্য করা অত্যন্ত জরুরি। কারণ অবচয় যদি ধার্য না করি, সেই ক্ষেত্রে ওই সম্পত্তিটা ভবিষ্যতে কী মূল্যে আমরা সেটাকে প্রতিস্থাপন করবো, কত টাকা লাগবে, এই যে ভবিষ্যৎ প্ল্যানিং করার জন্য কিন্তু অবচয় ধার্য করা দরকার। 3 নম্বর হচ্ছে যে আর্থিক অবস্থার বিবরণী যদি আমরা প্রস্তুত করতে চাই, যেটাকে আমরা বলি যে উদ্ধৃতপত্র, অর্থাৎ প্রকৃত সম্পদগুলোকে আমরা IAS 1 অনুযায়ী যদি বলি, ফুল ডিসক্লোজার, যে পূর্ণ প্রকাশের নীতি অনুযায়ী যদি আমরা কোনো বিষয়বস্তুকে আলোচনা করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা কিন্তু বাধ্যতামূলক। অর্থাৎ একটা ফিনান্সিয়াল রিপোর্টের মধ্যে কিন্তু প্রথমেই আমরা দেখি ব্যালেন্স শিটের কিন্তু প্রেজেন্টেশন থাকে অ্যাট ফার্স্ট। তো এই যে ব্যালেন্স শিটের মধ্যে যখন আমরা সম্পত্তি এবং দায়গুলোকে প্রেজেন্টেশন করি, তখন কিন্তু আমাদের অবশ্যই স্থায়ী সম্পদগুলো কী পরিমাণ আছে বা দৃশ্যমান সম্পদগুলো কী পরিমাণ আছে তা কিন্তু ওখানে উল্লেখ করতে হয়। এবং এই দৃশ্যমান সম্পত্তিকে যদি আমরা বের করতে যাই, যে তাহলে কিন্তু অবচয় ধার্য করা অত্যন্ত বাঞ্ছনীয়। কোনোভাবেই অবচয়কে রোহিত করা যাবে না। অবচয়কে যদি বা অবচয় যে আমাদের হিসাব বিজ্ঞানের মধ্যে যে অন্তর্ভুক্ত করার যে পদ্ধতিগুলো রয়েছে, সেইটাকে একটাকেই যদি আমরা অনুসরণ না করি, অর্থাৎ যে মূল্যে ক্রয় করা হয়েছে কস্ট ভ্যালুতে যদি আমরা সার্বক্ষণিকভাবে দেখাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রকৃত আর্থিক অবস্থা কিন্তু প্রতিফলিত হবে না। এই যে প্রতিফলিত না হওয়ার ফলে এটা নানাভাবে কিন্তু বিভ্রান্ত হতে পারে। প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যখন অ্যাসেটের বা কিংবা শেয়ারের যখন ভ্যালুয়েশন করি, নেট অ্যাসেট ভ্যালু যখন বের করি, তখন কিন্তু সেটা প্রতিহত হতে পারে বা সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো যাই হোক, এই যে যে বিষয়গুলো, সেগুলো আশা করি তোমরা খেয়াল রাখবে যে আমি কি বলছি। প্রয়োজনে তোমরা পয়েন্টগুলো আমি লিখে দিচ্ছি না, তারপর বই খুললে তোমরা পেয়ে যাবে, অথবা এই লেকচারটাই যদি একটু ভালোভাবে খেয়াল করো, তাহলে কিন্তু এটা তোমাদের চট করে কিন্তু তুমি বুঝে যাবে। এই জন্য যে তোমাকে অনেক বইপত্র পুস্তক করে অনেক জ্ঞান অর্জন করতে হবে, তার কোনো প্রয়োজন নেই। তুমি বই প্লাস লেকচার দুইটাকে যদি একসাথে রাখো, এবং আস্তে আস্তে যদি তুমি এক লাইনের পর প্রতিদিন যদি 1 পৃষ্ঠা পড়ো, 365 দিনে কিন্তু 365 দিনে পৃষ্ঠা কিন্তু পড়া হয়ে যাবে। তো যাই হোক, আমি আলোচনা আরেকটু আসি যে আর কেন আমরা ধার্য করি। যে আয়ুষ্কাল, অবচয় ধার্য করার জন্য আরেকটা প্রয়োজনীয়তা হচ্ছে যে সম্পত্তির আয়ুষ্কালটা নির্ধারণ করা। সম্পত্তির আয়ুষ্কাল, সম্পত্তির আয়ুষ্কালটা কিন্তু এই যে অবচয় ধার্য করতে করতে কত বছর টিকবে, কত বছর করে প্রতিস্থাপন হবে, এই সমস্ত আয়ুষ্কাল নির্ধারণ করা বা ধার্য করা অত্যন্ত জরুরি বিষয়। দীর্ঘমেয়াদে এরপরে বিষয়টা হচ্ছে যে দীর্ঘমেয়াদী মূলধনের সরবরাহ করা। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তুমি যদি অবচয়ের মাধ্যমে প্রতি বছরে যদি এটাকে খরচ হিসেবে দেখায় দাও, তাহলে কি হবে? তোমার লাভের পরিমাণ কমে যাবে, কারণ খরচ বাড়াই দিছো। তো খরচ বেড়ে গেলে পরে ভবিষ্যতে যদি তুমি কোনো করতে যাও, আবারও প্রতিস্থাপন করতে যাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার মূলধনে কিন্তু সরবরাহ করতে হবে। কতটুকু লাগবে ভবিষ্যতে, সেই ভবিষ্যতের মূলধন সরবরাহের একটা ব্যবস্থা করাও কিন্তু এই যে যথাযথভাবে অবচয়কে হিসাবভুক্ত করা বা ব্যবস্থা রাখা। আইনসঙ্গত বিষয় তো রয়েই গেছে। যে আইনসঙ্গত বিষয় হচ্ছে কোনটা, যে আইনে কিছু বাধ্যবাধকতা আছে। যে এই যে তোমাদেরকে একটু আগে বললাম যে ফুল ডিসক্লোজারের বিষয়টাই, তো এইরকম অনেকগুলো বিষয় আছে যে আইনের মধ্যে কিন্তু বলা থাকে যে তোমাকে অবচয় তুমি কেন ধার্য করবে।
তো আইনকে অনুসরণ করা, অর্থাৎ হিসাব বিজ্ঞানের যথাযথ নিয়মকানুন, IFRS বা FASB বা বিভিন্ন IAS এই সমস্ত জায়গাতে যে নির্দেশনা থাকে অবচয়গুলোকে ধার্য করে সেই নির্দেশনাগুলোকে অবশ্যই পালন করতে হয়। এছাড়াও বাংলাদেশের জন্য আছে কি বাংলাদেশ স্ট্যান্ডার্ড বোর্ড বা ISB আমরা বলি। যাই হোক, বাংলাদেশ স্ট্যান্ডার্ড বোর্ড, বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড যেটাকে বলি BAS, তো এই BAS এর অনুসরণ কিন্তু করতে হয়। এটা সাধারণত কোলাবোরেশন করে হচ্ছে আমাদের ICAB, এরা কোলাবোরেশন করে। তো সেখানে কিন্তু কিছু আইনের বাধ্যবাধকতা আছে অনুসরণ করার, বা রাষ্ট্রের হিসাব বিজ্ঞানে কীভাবে করবে 1994 অ্যাক্ট অনুযায়ী যদি কোম্পানিগুলোকে যদি করতে হয় তাহলে সেই কোম্পানি অ্যাক্ট অনুযায়ী কিন্তু অবশ্যই কিন্তু ধার্য করতে হয়, সেখানে আইনের বাধ্যবাধকতা আছে। আয় ব্যয়ের মধ্যে সমন্বয় সাধন করা, আমরা বলি যে যদি এই অবচয় যদি ধার্য না করি তাহলে আমাদের যে প্রাতিষ্ঠানিক বা ব্যবসা প্রতিষ্ঠানের যে আয় ব্যয় আছে সেটার মধ্যে কিন্তু যথেষ্ট সমন্বয় হবে না। তাহলে এই সমন্বয় করার জন্য কিন্তু আমাদের প্রয়োজন পড়ে। এছাড়াও আরেকটা সর্বশেষ পয়েন্টটি যদি বলি যে পয়েন্ট আকারে, সেটি হচ্ছে যে এই যে আমাদের পণ্যের যখন প্রাইসিং করি, আমরা কস্টিং যখন করি, আমরা তো যে সমস্ত ধরো র মেটেরিয়াল, লেবার, ওভারহেড যেগুলো দৃশ্যমান বা যে সমস্ত খরচগুলো সেগুলো কিন্তু আমরা রেকর্ড দিই। পাশাপাশি পণ্যের মূল্য নির্ধারণ বা নিট প্রফিট নির্ধারণ করার ক্ষেত্রে বা পণ্যের প্রাইসিংয়ের ক্ষেত্রে অবশ্যই অবচয় একটি অদৃশ্য খরচ হওয়া সত্ত্বেও কিন্তু একে কিন্তু পণ্যের মূল্যের সাথে অন্তর্ভুক্ত করতে হয়। আর যদি না করি তাহলে কী হবে, প্রাইসিংটা তুমি কম করবে আর তোমার প্রফিট কিন্তু আসবে না, তুমি ভবিষ্যতে ব্যবস্থা করতে পারবে না, তোমার নেট লস হবে। অনেকগুলো এখানে কারণ আছে। তো যাই হোক, এই ছিল আমাদের অবচয়ের ধার্যের প্রয়োজনীয়তা কি সেগুলা। এবার আসি লাস্ট ওয়ান, আজকের আলোচনার শেষ বিষয়বস্তু আসলে আমি বলছি, যদিও ওইটা বলার পর আরও কিছু কথা বলবো হয়তো। তার নাম্বার হচ্ছে অবচয় ধার্যের বিবেচ্য বিষয় কি। আমরা একটু প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছি, কিন্তু অবচয় যদি আমরা ধার্য করতে চাই, আমরা যদি অঙ্ক করতে চাই, আমরা যদি বাস্তবে যদি অ্যাকাউন্টিংকে যদি প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে চাই বা চর্চার মধ্যে আনতে চাই, তাহলে অবশ্যই কিন্তু আমাদের মস্তিষ্কে এগুলো ধারণ করতে হবে যে অবচয় ধার্য করতে গেলে কোন বিষয়গুলোর উপরে আমাকে ফোকাস করতে হবে বা স্মরণে রাখতে হবে। তো সেক্ষেত্রে প্রথমে আসছে যে সম্পত্তির মূল্য কিন্তু অবশ্যই বিবেচনা করতে হবে, অর্থাৎ প্রকৃত মূল্য আমরা যেটাকে বলি, নেট ভ্যালু বলি। শুধু এখানে তুমি ক্রয় করেছো, ক্রয় মূল্যকেই যে অন্তর্ভুক্ত করবে তা কিন্তু নয়, তার সাথে আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেগুলোকে আমরা অন্তর্ভুক্ত করে সেই মূল্যটাকে বিবেচনা করে থাকি। 2, যে সম্পত্তির আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য, অবশ্যই কিন্তু অবশ্যই ধার্য করার ক্ষেত্রে ভগ্নাবশেষ মূল্য অত্যন্ত জরুরি, কারণ ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে অবশিষ্ট মূল্যের উপরে কিন্তু আমরা অবশ্যই ধার্য করি এবং এটাকে আমরা অবশ্যযোগ্য মূল্যও বলি। 3, আমাদের 3 নম্বর হচ্ছে আয়ুষ্কাল, যে সম্পত্তিটা কত বছর টিকবে, সম্পত্তিটা এটার লাইফটা কতটুকু, সেটা কিন্তু নির্ভর করে কিন্তু এই অবচয় ধার্য করার ক্ষেত্রে সেই বিষয়টাকে কিন্তু আমরা খুব গুরুত্বের সঙ্গে কিন্তু বিবেচনা করে থাকি, যে আমরা এই কারণে যে এত বছর, 5 বছর, 10 বছর, কারণ লাইফটা যদি কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অবচয়ের পরিমাণও কম বেশি হবে। তো যাই হোক, এই পয়েন্টগুলো তোমরা একটু খেয়াল রাখবে যে মেনলি এই তিনটাই, যে আমি আবারও বলছি যে সম্পত্তির ক্রয় মূল্য বা সম্পত্তির মূল্য, অবচয়যোগ্য মূল্য, ভগ্নাবশেষ মূল্য এবং সম্পত্তির আয়ুষ্কাল, এইগুলোই হচ্ছে যে অবচয় ধার্য করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা বিবেচ্য বিষয়। আর আমি আজকে লিখছি না, তারপরে আমি বলছিলাম যে আজকে এই অবচয় ধার্য বিবেচ্য বিষয় দিয়ে আমি শেষ করবো। তো আশা করি তোমরা বই থেকে আরও ভালো করে পড়ে নিবে। পাশাপাশি আরেকটু পরবর্তী লেকচারে আমি কী দেবো সেটা একটু বলে দিই। পরবর্তী লেকচারে আমি তোমাদের সাথে আসলে মূলত যেটা আলোচনা করবো সেটি হচ্ছে যে অবচয় ধার্য করার পদ্ধতিগুলো আলোচনা করব। সেটি তোমরা অবশ্যই দেখে রাখবে। আমি তো অবশ্যই ধীরেই করবো, থিওরিটিক্যাল অংশটা হয়তো খুব দ্রুত লেকচার দেওয়ার চেষ্টা করলাম। তো প্রাথমিকভাবে পরবর্তী লেকচারটা তোমরা মিস করবে না, এইটুকুই কথা। আর এই কোভিড সংক্রান্ত সময়ে আক্রান্ত সময়ে অত্যন্ত ধৈর্যের সাথে চলবে, সতর্কতার সাথে চলবে, যাতে এটি সংক্রমণ আরও বেড়ে না যায়।
লেখাপড়া চালিয়ে যাবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। তো সে পর্যন্তই রইল। আগামী দিন তোমাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।